একটা তুলির আঁচড় দিলাম, আকাশ হলো নীল, সুখের অসুখ নিলাম তোমার চোখেতে ঝিলমিল। প্রেমের ফাঁদে পড়ুক না হয়, উড়ুক তাদের ঘুম, কৃষ্ণচূড়ায় লাল হলো এই ভালোবাসার মরশুম। লোকে আমায় নিন্দে করে, নিন্দে সে নয় মিছে, সকল নিন্দা মাথায় ধরে রব সবার নিচে। শেষ হয়ে যে গেল বেলা, ভাঙল বেচা কেনার মেলা, ডাকতে যারা এসেছিল ফিরল তারা রোষে, প্রেমের হাতে ধরা দেব তাই রয়েছি বসে। নিজের প্রিয় মানুষটার জন্য নিজের ভালোবাসাকে স্যাক্রিফাইস করেছো কখনো? নিজের প্রিয় মানুষটাকে খুশি করতে কত দূর পর্যন্ত গিয়েছো তুমি? তার হাতে কি তুলে দিয়েছো নিজের সব থেকে কাছের মানুষকে? আজকের গল্প সেরকমই একটা ভালোবাসার উপাখ্যান। গল্প পাঠে প্রতিদিনের মতো আমি তোমাদের বন্ধু অন্তরা। গল্পের অন্যান্য চরিত্রে আমার সঙ্গে শিপ্রা, চৈতালি, মৌ, জয়িতা, শুক্লা, শান্তনু, সৌর্য, সায়নদীপ ও প্রীতম। তাহলে চলো শুরু করে দিই আজকের গল্প, একটি ভালোবাসার উপাখ্যান, পর্ব প্রথম। আজকে কোন দিকে যাবে রূপকদা? দেখি, এখনো তো অনেকগুলো বাড়ি বাকি, তবে মন্দির চত্বরের বাড়িগুলো আগে করে ফেলবো জানিস। আবার জন্মাষ্টমী চলে এলো বলো রূপকদা। উফ, আমার তো ভাবলেই ভীষণ আনন্দ হচ্ছে। তালফুলুরি, রাবড়ি, গজা, কত সব ভালো ভালো খাবার বলো। এই পেটুক্রাম, জেগে জেগে গজার স্বপ্ন পরে দেখবি। সাইকেলটা একটু জোরে চালাতো। আরে যাচ্ছি গো যাচ্ছি, সব সময় তোমার তাড়াতাড়ি। আর তোমাকেও বলি হারি, স্কুটি ছেড়ে সাইকেল নিয়ে বেরো কেন বলো তুমি? তেলের যা দাম, জানিস কিছু? চল চল, বক বক করে বেলা বাড়াস না, চটপট চল দেখি। অঞ্জনা নদীর তীরে ছোট্ট সাজানো গ্রাম চন্দনী। গ্রামে কাঁচা পাকা মিলিয়ে কম বেশি মোটামুটি ওই 50 থেকে 60টা ঘর। গ্রামে একটা প্রাইমারি স্কুল থাকলেও হাই স্কুল এই গ্রামে নেই। ক্লাস 5-এর পর হাই স্কুলে পড়ার জন্য সব ছেলে মেয়েরাই পাশের গ্রামে যায়। হসপিটাল না থাকলেও গ্রামে 2টি স্বাস্থ্যকেন্দ্র রয়েছে। মোটামুটি রাত বিরেতে কোনো বিপদ আপদ হলে স্বাস্থ্যকেন্দ্রের ডাক্তারবাবুরাই ম্যানেজ করে দেন, কিন্তু সিরিয়াস কেসে পাশের গ্রামে যেতে হয়। তবে বিদ্যুৎ সংযোগ রয়েছে এই গ্রামে। বর্তমানে রাস্তাঘাটেরও বেশ উন্নতি হয়েছে। এছাড়াও সরকারি উদ্যোগে গ্রামের বিশেষ কিছু জায়গায় সোলার লাইটেরও বন্দোবস্ত করে দেওয়া হয়েছে। এছাড়া মোবাইল টাওয়ার রয়েছে, তবে 5G পরিষেবা না হলেও মোটামুটি 4G পরিষেবা ভালোই পায় লোকজন। নিজেদের উদ্যোগে সকলেই গ্রামটিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে। এই গ্রামের কিন্তু একটা বিশেষত্ব রয়েছে। গ্রামের প্রতিটি বাড়ির উঠোন এবং বাইরের দেওয়ালের রঙিন আলপনা। বাড়ির উঠোনের আলপনা বাড়ির মহিলারাই কম বেশি নিজেদের উদ্যোগে দিয়ে থাকেন, কিন্তু বাড়ির বাইরের দেওয়ালের যে আলপনা প্রাইমারি স্কুলের শিক্ষক রবীন বাবুর হাত ধরেই শুরু হয়। আর এখন রবীন বাবুর নির্দেশেই তার প্রিয় ছাত্র রূপক এবং তার সঙ্গী সাথীরা নিজেদের উদ্যোগেই সেই কাজ ক্রমশ এগিয়ে নিয়ে চলেছে। স্বাস্থ্যকেন্দ্রের ডাক্তার প্রিয়তোষ মণ্ডলের একমাত্র ছেলে রূপক মণ্ডল। পাড়ার 8 থেকে 80 সবার প্রিয় রূপক। আর প্রিয় হবে নাই বা কেন? দেওয়ালে আঁকা তার প্রতিটা ছবি যেন কথা বলে। তার হাতের ছোঁয়ায় নির্জীব দেওয়ালগুলো যেন প্রাণ পায়।
পাশাপাশি 3-4টে বাড়ির দেওয়াল জুড়ে ছবি, হয় কোনো ঐতিহাসিক কাহিনী বা ধর্মীয় কাহিনী বর্ণনা করা। গ্রামে আসা মানুষজন প্রাণ ভরে উপভোগ করে এই শিল্পকর্ম। রূপকের একার পক্ষে এই বিরাট কর্মযজ্ঞ সঠিকভাবে পালন করা সম্ভব নয়। তাই গ্রামের বেশ কয়েকজন ছেলে মেয়ে নিজেদের ছুটি ছাটা দেখে রূপকের হাতে হাতে কাজ করে। নতুন বাড়ির পাশাপাশি পুরনো বাড়ির চটে যাওয়া দেওয়ালকে সাদা রং করে তার ওপর চলতে থাকে রঙিন ছবির কারুকার্য। রূপক তার আজকের সঙ্গী রিন্টুর সঙ্গে গ্রামের রাধা মাধবের মন্দিরের সামনে এসে উপস্থিত হলো। তারপর রিন্টুকে উদ্দেশ্য করে বলল, এই রিন্টু, তুই একবার মনিরুল জেঠুর বাড়িতে যা তো, আমি মন্দির থেকে চট করে প্রণাম করেই আসছি। ঠিক আছে। এই মন্দিরের কাছাকাছি একটি বাড়িতেই আজ পুরনো হয়ে যাওয়া আঁকার উপর রঙের টাচ আপ করবে রূপক। গ্রামের একদম কেন্দ্রবিন্দুতেই রাধা কৃষ্ণের এই মন্দির এবং দোলমঞ্চ। মন্দিরের পিছন দিকটায় একটা রাধাচূড়া আর একটা কৃষ্ণচূড়া গাছ পাশাপাশি দাঁড়িয়ে রয়েছে। এই গাছ দুটিকে ঘিরেই গ্রামের মানুষদের মধ্যে অদ্ভুত এক বিশ্বাস গড়ে উঠেছে। পূর্ণিমার রাতে মন্দিরের দিকে মুখ করে এই জোড়া গাছের নিচে দাঁড়িয়ে নিজের মনের মানুষের নাম মনে মনে 3 বার উচ্চারণ করবে যে সেই তার ভালোবাসার মানুষকে নিজের করে পাবে। আর তাই প্রতি পূর্ণিমার সন্ধ্যায় এই মন্দিরের আনাচে কানাচে 1-2 কপত কপতির দেখা প্রায় মেলে। মন্দিরের সামনে সাইকেলটা স্ট্যান্ড করে মন্দিরের ভিতর ঢুকে পড়ল রূপক। ছোটবেলা থেকেই এই মন্দির চত্বর ভীষণ প্রিয় ওর। ঘন্টার পর ঘন্টা আঁকার খাতা আর রং পেন্সিল নিয়ে বসে থাকতো এই মন্দিরে। হাবি যাবি কত কি আঁকতো। এখন অবশ্য খুব একটা সময় পায় না, তবুও সপ্তাহে 2-3টে দিন মন্দিরে ও আসেই। বিশেষ করে পূর্ণিমার রাতগুলো ও এই মন্দির চত্বরেই ঘোরাঘুরি করে। বিগ্রহের সামনে দাঁড়িয়ে হাত জোর করে চোখটা বন্ধ করল রূপক। আর ঠিক তখনই কানের কাছে কিছু একটা সুরসুর করে উঠল। খুব ভালো করেই বুঝতে পারল রূপক এটা কার কাজ। ঠোঁটে একটা মিষ্টি হাসি ছড়িয়ে পড়ল ওর। চোখ বন্ধ রেখেই আন্দাজে ডান হাতটা তুলে খপ করে ও ধরে ফেলল তার ডান হাতটা। ঠাকুর, তোমার মন্দিরে একটা মিনি বিড়াল ঢুকে পড়েছে। তবে তুমি চিন্তা করো না, আমি ঠিক ধরে ফেলেছি। ধুর রূপক দা, তুমি চোখ বন্ধ করে কি করে বুঝতে পারো বলো তো যে এটা আমি? এতক্ষণে চোখটা খুলে আরেকবার হাতটা কপালে ঠেকিয়ে এবার সোজাসুজি সামনে দাঁড়িয়ে থাকা দুষ্টু মেয়েটার চোখের দিকে তাকালো রূপক। তারপর বলল, আমার সঙ্গে এরকম দুষ্টুমি আমার মিষ্টি মিনি রানী ছাড়া আর কেই বা করতে পারে? হ্যাঁ, আবার তোমাকে বলেছি না আমি রুকমিনি, আমি মিনি নই। চটপট মন্দির থেকে বেরিয়ে এসে চটি জোড়া গলাতে গলাতে ও আবার বলল, আরে বাবা, ওই হলো যাই মিনি তাই রুকমিনি। তা বল, এত সকাল সকাল মন্দির চত্বরে কি ব্যাপার? হ্যাঁ, আজকে আমি তোমার অ্যাসিস্ট্যান্ট। সর্বনাশ! কেন সর্বনাশের কি হলো? কি হলো? কেন তুই জানিস না গত সপ্তাহে ভোলার মায়ের সঙ্গে কি করেছিলিস? মনে নেই সে কথা? সেই ব্যাপারটা এই হাসছিস কেন? হ্যাঁ, তা কি করব বলো, দোষ তো ভোলার মায়েরই ছিল। বিধবা মানুষ সকাল সকাল মুখ খারাপ করছিল, তাই আমি একটু গোবর জলে চান করিয়ে শুদ্ধ করে দিয়েছি। ইস, ওটা একটু না, 1 বালতি। হ্যাঁ, তা আমার কোথায় দোষ বলো? ও কেন বলবে যে তুমি বেকার, কাজ নেই, ঘুরে ঘুরে বেড়াও? খুব শয়তান ওই ভোলার মাটা। গোটা গ্রামের লোক তোমাকে এত ভালোবাসে আর ও খালি তোমাকে দেখলেই জ্বলে যায়। অসভ্য! তাই বলে তুই ওনার গায়ে ওরকম 1 বালতি গোবর জল ছুঁড়ে মারবি? এটা তুই ঠিক করিসনি। আর উনি তো ভুল কিছু বলেননি বল।
সত্যি তো আমি বেকার। মোটেই তুমি বেকার নয় রূপকদা। তোমার ইউটিউব চ্যানেলে 50,000 সাবস্ক্রাইবার, সেটা কি জানে ভোলার মা? কত আঁকার কম্পিটিশনে গেছো তুমি, এই এত এত প্রাইজ এনেছো, না জেনে শুনে কেন ভুলভাল বলবে? দাঁড়াও না, সুযোগ পাই ওই ভোলাটাকেও না পানা পুকুরে চোবাবো। একদম দুষ্টুমি নয় মিনি, তুমি না লক্ষ্মী মেয়ে? লক্ষ্মী মেয়ে বলেই তো এত চঞ্চল, বুঝলে রূপকদা? আরে আরে এই পাগলি, আরে পড়ে যাবি, দাঁড়া। আরে আরে দেখো তো, আরে কি আশ্চর্য। ওই দেখুন, এতক্ষণ বকবক করছি আপনাদের সঙ্গে, অথচ দুষ্টু রুক্মিণীর পরিচয়টাই করানো হয়নি। রুক্মিণী আচার্য, বয়স 20 বছর। গত বছর উচ্চ মাধ্যমিক পাশ করেছে রুক্মিণী। খুব ভালো না হলেও মোটামুটি চলনসই রেজাল্ট। চাইলে গ্র্যাজুয়েশনটা করতেই পারত, কিন্তু রুক্মিণীর কাকা কাকিমা মোটেই চান না যে রুক্মিণী কলেজে ভর্তি হোক, কারণ কলেজ মানেই সেটা গ্রামের বাইরে। আর এমনিতেই স্কুলে পড়াকালীন একদিন অন্তর একদিন ওর নামে অভিযোগ আসতো। এই কারো জামা ছিঁড়ে দিয়েছে, তো এই কারো হাতে পেন্সিল ফুটিয়ে দিয়েছে, এই কার জমির সবজি চুরি করছে, তো ওই কারোর গাছের ফুল তুলে একেবারে গাছ পরিষ্কার করে দিয়েছে। অভিযোগ অভিযোগ আর অভিযোগ, প্রাণ একেবারে অতিষ্ঠ হয়ে উঠেছিল আচার্য পরিবারের। তাই সম্মিলিত সিদ্ধান্ত নিয়ে তারা রুক্মিণীর পড়াশোনায় ইতি টেনে দিয়েছে। তবে এতে আমাদের রুক্মিণীর বেশ সুবিধাই হয়েছে, বাঁধা গরু ছাড়া পেলে যা হয় আর কি। তবুও স্কুলে পড়াকালীন একটু সমঝে চললেও এখন তো কাউকে পরোয়াই করে না। পান থেকে চুন খসলেই একেবারে রণংদেহী মূর্তি নিয়ে হৈ হৈ করে ছোটে ঝগড়া করতে। বড্ড ভালো মেয়েটা, কারোর কষ্ট দেখতে পারে না, কোথাও অন্যায় হচ্ছে দেখলেই নিজেকে ঠিক রাখতে পারে না, নিজের সৈন্যবাহিনী নিয়ে হাজির হয়ে যায় সেখানে, যেন গোটা গ্রামের ভালো থাকার দায়িত্ব ওর একার কাঁধেই চাপিয়ে দিয়েছেন রাধা মাধব। রুক্মিণীর বাবা এই মন্দিরেরই পূজারী ছিলেন। জন্মের সময় মাকে, আর যখন 7 বছর বয়স তখনই বাবাকে হারিয়েছে রুক্মিণী। কাকা কাকিমার কাছেই মানুষ। বর্তমানে ওর কাকাই রাধা মাধব মন্দিরের পূজারী। কাকিমা বেশ ভালোই বাসে রুক্মিণীকে, তবে সব থেকে বেশি আদর আর ভালোবাসা পায় ও ওর দিদি ভাই পূজার কাছ থেকে। কাকার মেয়ে হলেও পূজা কিন্তু রুক্মিণীর থেকে বয়সে বড় এবং সেই সঙ্গে একেবারে হরিহর আত্মা। ও রূপকদা, এবার বাড়ি চলো, 12টা বাজতে চললো তো। দাঁড়া, এই তো এই হয়ে এসেছে। ধুর, ভালো লাগছে না, সে কখন থেকে তুমি একইভাবে বলে যাচ্ছ হয়ে গেছে হয়ে গেছে। এদিকে এদিকে বলে বসে বসে আমার হাত পাগুলো কেমন যেন চুলকাচ্ছে, মাথার ভিতরটাও না কেমন যেন কিলবিল কিলবিল করছে জানো। মানে এই এই তোর শরীর খারাপ করছে নাকি রে? আরে না না, সেই কাল থেকে আজ পর্যন্ত কিচ্ছু দুষ্টুমি করা হয়নি জানো। ভীষণ বোর লাগছে, লাইফে না কোনো এক্সাইটমেন্ট নেই। এই চলো না রূপকদা, ভোলার মায়ের সঙ্গে একটু গল্প করে আসি। এই তবে রে বাঁদরি, দাঁড়া দেখাচ্ছি মজা তোর। হাসতে হাসতে নিজের সমস্ত আঁকার সরঞ্জাম গুছিয়ে রুক্মিণীকে সাইকেলের কেরিয়ারে চাপালো রূপক। রূপকদের 5টা বাড়ি পরেই রুক্মিণীদের বাড়ি। ওকে পৌঁছে দিয়ে বাড়িতে ঢুকে আবারও আঁকার খাতা নিয়ে বসে পড়ল রূপক। কাকিমা, ও কাকিমা, বলি ও সুন্দরী কাকিমা, কোথায় গেলে গো? ওই এলেন পাড়া বেরিয়ে, টাকার ছিঁড়ি দেখো না। এই নোংরা পায়ে একদম ঘরে ঢুকবি না, হাত পা মুখ ধুয়ে জামা কাপড় ছেড়ে তারপর ঘরে ঢুকবি। ওকে সুন্দরী কাকিমা। তবে রে মুখ পুরি, আয় না, পিঠে চেলা কাঠ ভাঙবো। এই দেখেছো দেখেছো, এই রুকু, এই অবেলায় আমসত্ব খাস না।
কিচ্ছু হবে না সুন্দরী, ডোন্ট ওয়ারি, জাস্ট চিল। পাতে একটা ভাত পড়ে থাকুক না, তোর চিল শকুনি সব বার করবো আমি। গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে পূজার, এখন কাজ বলতে তার 2। কি ভাবছেন খাই আর শুই? একেবারেই নয়। পূজার এখন ট্রেনিং চলছে। ওই উপযুক্ত পাত্রী হয়ে ওঠার জন্য যা যা শিক্ষার প্রয়োজন সেই সব শিক্ষাতেই শিক্ষিত হয়ে উঠছে পূজা। মায়ের সঙ্গে রান্নাঘরে চাটনি থেকে শুক্তো, আর বিকেল হলেই উল কাঁটা থেকে সুতো। পারদর্শী হয়ে উঠছে ধীরে ধীরে, যাতে এক দেখাতেই কন্যা দায়গ্রস্ত পিতা মুক্তি পায় চট করে। পূজাকে বিদায় দেওয়ার পরেই আসল পরীক্ষা, অর্থাৎ রুক্মিণীর বিয়ে। না না, রুক্মিণীকে নিয়ে আচার্যবাবুর সেই রকম চিন্তা বা ভয় কোনোটাই নেই। আসল চিন্তা হচ্ছে সেই মানুষটিকে নিয়ে, যে এই দজ্জাল মেয়েকে নিজের ঘরের বউ করে নিয়ে যাবে। মিস্টার বাসু, কেক অ্যান্ড বেক কোম্পানির মার্কেটে একটা রেপুটেশন আছে। ভালো করে রিসার্চ না করে যেখানে সেখানে আপনারা ফ্র্যাঞ্চাইজি দিয়ে দিচ্ছেন, আর উইদাউট এনি রিজন তারা কাস্টমারদের সাথে অত্যন্ত খারাপ বিহেভিয়ার করছেন, আর যার ফলে পুরোপুরি রেপুটেশন খারাপ হচ্ছে আমার কোম্পানির। এই নিয়ে প্রায় 3টে মেইল আমি রিসিভ করেছি আজ। এবার বলুন, এর দায় কার? আপনার মার্কেটিং টিম কি কাজ করছে? হ্যাঁ, সরি স্যার, আসলে আমরা রিসার্চ করেছিলাম, পজিশনটা খুব ভালো, আর তাছাড়া একদম মার্কেটের মধ্যেই স্যার। টিম আমায় জানায় ওখান থেকে ভালো বিজনেস হবে, তাই। মিস্টার বাসু, একটা সময় না কোম্পানির রেপুটেশন, বিজনেস, প্রফিট এসবের থেকে না অনেক ঊর্ধ্বে চলে যায়। গোটা ভারতবর্ষে আমাদের এতগুলো ফ্র্যাঞ্চাইজি, ইন্ডিয়ার বাইরেও আমাদের এতগুলো শপ ওপেন করতে চলেছি আমরা, আর এখন এই ধরনের কমপ্লেন আমাদের কোম্পানির ক্ষতিই করবে। এই ধরনের বিহেভিয়ার আমি একেবারে টলারেট করব না। স্যার, আপনি বলুন কি করতে হবে, আমি এখনই ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছি। আরে বাবা, যেখানে যেখানে ফ্র্যাঞ্চাইজি দিয়েছেন সব জায়গায় টিম পাঠান, আশপাশ থেকে খবর নিন, কোনো রকম কোনো অভিযোগ থাকলেই ফ্র্যাঞ্চাইজি তুলে নিন, বাস। কিন্তু স্যার, এতে তো কোম্পানিরই ক্ষতি। শুনুন, আমার কাছে আমার কাস্টমাররা ফার্স্ট প্রায়োরিটি, বুঝলেন মিস্টার বাসু? আর কতবার আপনাকে বোঝাতে হবে এটা? স্যার আসবো? ইয়েস। ও এসেছো, প্লিজ। স্যার, ও আসলে ওই ডিজাইনিং টিম থেকে যে ডিজাইনগুলো পাঠিয়েছে ওগুলো নিয়ে এসেছে আমাদের আপকামিং ইভেন্টের জন্য। আপনি প্লিজ এগুলোর মধ্যে থেকে একটা অ্যাপ্রুভ করে দিন, তাহলে ওদের সুবিধে হয় আর কি। ও শিওর, দিন, আমি এখনই দেখে নিচ্ছি। হোয়াট দ্য মিস্টার বাসু, এসব কি? ফাদার্স ডে পালন করবে কেক অ্যান্ড বেক? ফাদার্স ডে? কই না তো স্যার, আমার কাছে তো সেরকম কোনো। তাহলে টিম এরকম ডিসিশন নিল কেন? জানেন না, আমাদের কোম্পানিতে আজ অবধি কোনো ফাদার্স ডে সেলিব্রেট করা হয়নি, আর হবেও না ইন ফিউচার। হ্যাঁ স্যার, জানি। আসলে নতুন টিম তো, তাই হয়তো। এই দাঁড়িয়ে আছো কেন? বুঝতে পারছো না স্যার কি বলছেন? নতুন টিম? তাহলে আপনি সারাদিন অফিসে বসে বসে করেনটা কি? আমি কি আপনাদের মুখ দেখাতে মাইনে দিই নাকি? এই মিস ব্যানার্জি। ওই মিস হোয়াট এভার, এখনই আপনার নতুন ডিজাইনিং টিমকে বিষয়টা জানিয়ে দিন। ইজ দ্যাট ক্লিয়ার? থ্যাংক ইউ মিস্টার রিগবেদ, only রিগবেদ। I'm telling you for the last time, I don't have any surname. Either you call me sir or you call me by my name. You understand? কি হলো, ঘাবড়ে গেলেন নাকি? অবশ্য ঘাবড়ে যাওয়ার মতোই বিষয়। কি ভাবছেন, দুষ্টু মিষ্টি একটা লাভ স্টোরির মধ্যে কিভাবে অ্যারোগেন্ট, বদমেজাজি, খিটখিটে এক লাট সাহেব ঢুকে পড়লেন? আরে বাবা, লাভ স্টোরিতে একটু টুইস্ট না থাকলে জমে বলুন? সবার আগে পরিচয় পর্ব। স্বনামধন্য ব্যবসায়ী ঋষিকেশ ভট্টাচার্যের নাতি ঋগ্বেদ। ঋষিকেশ বাবুর একমাত্র মেয়ের একমাত্র ছেলে ঋগ্বেদ। ছোট থেকেই বেকিং আর কুকিং এই হলো নেশা। সেখান থেকেই স্বপ্নের কোম্পানি কেক অ্যান্ড বেক।
ব্যাংক লোন নিয়ে প্রথম শপ, আর সেখান থেকেই মাত্র 3 বছরের মধ্যেই ওয়েস্ট বেঙ্গলের অন্যতম জনপ্রিয় বেকারি কোম্পানি হয়ে ওঠা। এর জন্য নিতান্তই কম কাঠ খড় পোড়াতে হয়নি ঋগ্বেদকে। তবে অসম্ভব জেদ আর পরিশ্রমের মাধ্যমে সমস্ত প্রতিকূলতাকে জয় করেছে খুব সহজেই। মাত্র 30 বছর বয়সেই সাকসেসফুল বিজনেসম্যান হতে গেলে ঠিক কতখানি স্যাক্রিফাইস করতে হয় তা মানুষকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে ঋগ্বেদ। বন্ধু বান্ধব, পার্টি, ভ্যাকেশন, গার্লফ্রেন্ড সবকিছু থেকেই একেবারে শত হস্ত দূরেও। জীবনে যেন একটাই লক্ষ্য, সফলতা আর টাকা, প্রচুর 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 টাকা। সম্পর্কে বিশ্বাসী নয় ঋগ্বেদ, একমাত্র মা ছাড়া আর কারোর কাছেই মাথা হেঁট করতে রাজি নয় ও। আশা করি ঋগ্বেদের চরিত্র সম্পর্কে মোটামুটি একটা আইডিয়া আপনারা পেয়ে গেছেন। এখন প্রশ্ন হলো, ছেলেটা ফাদার্স ডে পালন করা নিয়ে এতটা রিয়্যাক্ট করলো কেন? আসলে সেখানেও একটা ছোট্ট গল্প। ঋষিকেশ মুখার্জির একমাত্র মেয়ে রক্তিমা মুখার্জি মাত্র 17 বছর বয়সে নিজের থেকে প্রায় 10 বছর বড় এক অমানুষকে ভালোবেসে সন্তান সম্ভবা হয়ে পড়েন। সেই কাপুরুষটি যখন এই খবর জানতে পারেন, রক্তিমাকে অস্বীকার করে নিরুদ্দেশ হয়ে যান। অনেক চেষ্টা করেও সেই মানুষটিকে খুঁজে পাওয়া যায় না কোথাও। আসলে তার ঠিকানা থেকে পরিচয় সবটাই ছিল ভুয়ো। অবশ্য স্বনামধন্য ব্যবসায়ী ঋষিকেশ মুখার্জি চাইলে পারতেন তাকে পাতাল থেকেও টেনে বের করে শাস্তি দিতে, কিন্তু মিস্টার মুখার্জি নিজের মেয়ের দোষটি সব থেকে বড় করে দেখলেন। না, মেয়েকে ওই অবস্থায় বাড়ি থেকে তাড়িয়ে দেননি তিনি, কিন্তু সমস্ত সম্পর্ক ত্যাগ করেছিলেন। বাড়ির এক কোণে পড়ে থেকেছেন রক্তিমা, নিতান্তই একটা ফার্নিচারের মতন। টাকা পয়সা কোনো কিছুরই অভাব ছিল না, শুধু অভাব ছিল একটু স্নেহ আর একটু ভালোবাসার। আর যখন এই অবহেলা আর একাকিত্ব ক্রমশ ওনাকে টেনে নিয়ে যাচ্ছিল এক নিকষ কালো অন্ধকারের মধ্যে, ঠিক তখনই নিজের মধ্যে থাকা ছোট্ট প্রাণটি তাকে আবারও বেঁচে থাকার ভালোবাসার রসদ যোগায়। বুঝতে পারেন রক্তিমা, এত সহজে মুক্তি নেই। এই পৃথিবীতে বেঁচে থাকার আরও একটি অবলম্বন রয়েছে ওনার, হয়তো এটি শেষ অবলম্বন। তাই সব কিছু ফেলে একেবারে আঁকড়ে ধরেন ছোট্ট ঋগ্বেদকে। নাতি জন্মানোর পরেও ঋষিকেশ বাবুর মধ্যে কিন্তু কোনো রকম পরিবর্তন আসে না। শেষ জীবনটা তিনি হরিদ্বারে কাটিয়ে দেন। অবশ্য স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি নিজের নাতিকে লিখে দিলেও ঋগ্বেদ বড় হয়ে যখন বিস্তারিত জানতে পারে, সেই টাকায় ভুলেও সে হাত দেয়নি। ছোট থেকেই অত্যন্ত মেধাবী ছাত্র ঋগ্বেদ স্কলারশিপ পেয়ে এবং পরবর্তীকালে ব্যাংক লোন করে নিজের স্বপ্ন পূরণ করেছে। আর তাই পৃথিবীর কোনো সম্পর্কই আর ওর কাছে কোনো রকম গুরুত্ব পায় না, সবটাই ওর কাছে মিথ্যে আর নাটক। হ্যাঁ গো গিন্নি, মেয়েদেরও ঠিক মতো খাওয়া দাওয়া করেছে তো? হ্যাঁ গো হ্যাঁ, ওদের খাওয়া হয়ে গেছে। তুমি কি ভাবো বলো তো আমাকে? ওদের আমি ঠিক করে খেয়াল রাখি না। এবার দয়া করে তুমি খেয়ে উদ্ধার করো, তবে আমি খেতে বসতে পারি। না গো না, পূজাকে নিয়ে আমার কোনো চিন্তাই নেই। রুকুটাই যা একটু একটু নিত্যদিন ওর জ্বালা যন্ত্রণায় আমি শেষ হয়ে যাচ্ছি। আহা, অমন করে বলছো কেন? বাপ মা মরা মেয়ে, একটু দোষী এই যা। এই তোমার আর তোমার মেয়ের আধিক্যতার জন্যই রুকুর সাহস দিন দিন বেড়ে যাচ্ছে। এই তোমায় আমি বলে রাখছি, ওকে যদি তাড়াতাড়ি বাড়ি থেকে বিদায় না করো, একটা না একটা অঘটন ঘটাবেই। মিলিয়ে নিও আমার কথা। আচ্ছা, ওসব বাদ দাও এখন। আজ ঘটক মশাই মন্দিরে এসেছিলেন। উনি আসলে একটা সম্বন্ধ এনেছেন আমাদের পূজার জন্য। আগামীকাল ওনারা দেখতে আসবেন। তুমি কিন্তু একটু জল খাবারের ব্যবস্থা রেখো। সেসব নিয়ে তোমায় চিন্তা করতে হবে না।
তুমি শুধু তোমার রুকুকে বলে দেবে পাত্রপক্ষের সামনে যেন ও না আসে। গতবার কি করেছিল মনে আছে তো? ঠিক আছে ঠিক আছে, আমি রুকুকে বলে দেবো না হয়। সব সময় মেয়েটার পেছনে এরকম খিটখিট করলে হয় বলো তো? হ্যাঁ তাই তো, আমি তো বিকেলবেলা রুটিন মাফিক পাড়া বেড়াতে বেরোচ্ছিল রুক্মিণী। সিঁড়ি দিয়ে নামতে নামতেই একতলার ঘরে কাকা কাকিমার গলার আওয়াজ পেয়ে থমকে দাঁড়িয়েছিল। তারপর মুচকি হেসে এক ছুটে বেরিয়ে গেল বাইরে। আজ সকালেই পূজাকে পাত্রপক্ষ দেখতে আসবে। বাড়িতে একেবারে সাজো সাজো রব। এদিকে নিজেকে ঘরবন্দি রাখতে একেবারেই রাজি নয় আমাদের রুক্মিণী। তাই সকাল সকালে নাচতে নাচতে তিনি পৌঁছে গেছেন গ্রামের মন্দিরে। সেখানেই নিজের ছোট ছোট সাগরেদদের নিয়ে বিভিন্ন দুষ্টুমির সব ছক কষে চলেছে সে। বস চলো না, আজকে কিছু একটা ধামাকা করা যাক। না রে, আজ দিদিভাইকে দেখতে এসেছে। আজ কোনো রকম গন্ডগোল পাকালে না কাকিমা সোজা বাড়ি থেকে তাড়িয়ে দেবে। সে কি বস, তুমিও কাকিমাকে ভয় পাও? ভয়? আর আমি? হাসালি? শোন, আমি দিদিভাইকে খুব ভালোবাসি, আর তাই আমি ঠিক করেছি আজ লক্ষ্মীটি হয়ে থাকবো, বুঝেছিস? বস বস, তাড়াতাড়ি তাড়াতাড়ি চলো। কি হয়েছে, তুই এরকম হাঁপাচ্ছিস কেন? বস, মালতীকে ওরা খুব মারছে, তুমি তাড়াতাড়ি চলো। কি কি বললি? কারা মারছে? আর কেনই বা মারছে? ওই এই শাহরুখের বাড়ির লোকজন, অনেক লোকজন হয়েছে, তুমি তাড়াতাড়ি চলো বস। সে কি? এই সেদিনই তো আচ্ছা করে ওষুধ দিয়ে এলাম, এখনো শাহরুখের বাড়ির লোকেদের শিক্ষা হলো না। চল তো দেখি কার কত সাহস। পুরি কি মুড়ি করে নিজের সাঙ্গপাঙ্গদের সঙ্গে করে দৌড় লাগালো রুক্মিণী। এই শাহরুখ আর মালতী, এদেরকে কেন্দ্র করে বিগত বেশ কয়েকদিন বেশ উত্তপ্ত হয়ে রয়েছে গোটা গ্রাম। মালতীর দুধ সাদা গায়ের রং, বাঁকা চোখের চাহনিতে 8 থেকে 80 সবাই একেবারে ঘায়েল। কিন্তু মালতী শুধুমাত্র শাহরুখকে দেখেই লজ্জা পায়। এদিকে শাহরুখের মা আবার মালতী আর শাহরুখের সম্পর্কটা একেবারেই মেনে নিতে পারেনি। পারবেই বা কি করে? ধর্ম থেকে শুরু করে স্টেটাস কোনোটাই তো শাহরুখের সঙ্গে মালতীর মেলে না। কিন্তু ওই যে কথাই আছে না, যার সঙ্গে যার মজে মন, কি বা হাড়ি কি বা ডোম। সুযোগ পেলেই মালতী শাহরুখ গ্রামের আনাচে কানাচে প্রেম করে বেড়ায়। ওদেরকে সম্পূর্ণভাবে সাপোর্ট করে রুক্মিণী আর ওর টিম। এমনকি ওদের রক্ষাও করে বিভিন্ন বিপদ আপদ থেকে। গতবার অশান্তি হওয়ার পর সবাই মিলে ভেবেছিল শাহরুখ আর মালতীর বিয়ে দিয়ে দেবে। এখন মনে হচ্ছে সেটা দিলেই ভালো হতো। এইভাবে মালতীকে তো অত্যাচারিত হতে হতো না। ঘটনাস্থলে পৌঁছে অবস্থা বেশ শোচনীয় দেখেই রুক্মিণী রিন্টুর কানে কানে বলল, এই রিন্টু, চট করে গিয়ে রূপকদাকে ডেকে নিয়ে আয় তো, আজ একটা হেস্তনেস্ত করে তবে বাড়ি যাব। বেটা শাহরুখ। ওকে বস। রিন্টু ছুটল রূপকের বাড়ির দিকে। শাহরুখের বাড়ির কাছাকাছি পৌঁছেই মনটা একেবারে খারাপ হয়ে গেল রুক্মিণীর। মালতী ছলো ছলো চোখে মায়ের পাশে চুপটি করে বসে রয়েছে একেবারে গা ঘেঁষে। আর ওদিকে শাহরুখ বেচারা বাবা মায়ের কাছে ঝাঁটার বাড়ি খেয়ে এক কোণে চুপচাপ দাঁড়িয়ে রয়েছে। আমি তোমায় বলে দিলাম মালতীর মা, মালতী যদি আবার আমাদের শাহরুখের গায়ে পড়তে এসেছে তাহলে এবার কিন্তু। কি করবে? সাহস থাকে আমাকে বলো, কি করবে? কোমরে হাত দিয়ে একেবারে মা দুর্গা মূর্তি নিয়ে মালতীকে আড়াল করে দাঁড়ালো রুক্মিণী। আর ওকে দেখেই শাহরুখের মা প্রথমটা একটু ঘাবড়ে গেলেও চটপট নিজেকে সামলে নিয়ে চিৎকার করে বলল, মেরে হাড়গোড় সব ভেঙে দেবো। একবার মালতীর গায়ে হাত দিয়ে দেখো না, তোমার হাত যদি না আমি ধর থেকে আলাদা করে দিয়েছি। শুধু শুধু আমাদের মেয়েটার নামে দোষ দিচ্ছ কেন? তোমাদের শাহরুখ কি ধোয়া তুলসী পাতা? তুমি জানো আমি নারী নির্যাতনের মামলা ঠুকে তোমায় জেলের ঘানি টানাতে পারি। কি কি বললি তুই? দাঁড়া, মুড়ো ঝ্যাঁটাটা গেল কোথায় রে? যত বড় মুখ নয় তত বড় কথা, মেরে মুখ ভেঙে দেব, দাঁড়া।
শাহরুখের মাকে মুড়ো ঝ্যাঁটা হাতে তেড়ে আসতে দেখেই সামনে পড়ে থাকা চেলা কাঠটা হাতে তুলে নিয়ে তেড়ে গেল রুক্মিণী। রুকু! রূপকের গলাটা কানে পৌঁছতেই আপনা আপনি হাতটা থেমে গেল রুক্মিণীর। তাড়াতাড়ি করে চেলা কাঠটা নামিয়ে রেখে শাহরুখের মায়ের মুখোমুখি দাঁড়িয়ে ও বলল, মারো, এবার কি করে মারবে আমায়? রূপকদা থাকতে না তোমরা কেউ আমার গায়ে হাত তুলতে পারবে না। কিন্তু আমি তো পারবো। দিদি ভাই, তুই? রূপকের পাশে আহত দৃষ্টি নিয়ে দাঁড়িয়ে আছে ওর দিদি পূজা। রিন্টুকে রূপকের বাড়ির দিকে দৌড়তে দেখেই ওকে দাঁড় করিয়ে ওর কাছ থেকে সবকিছু জানতে পারে পূজা। তারপর রূপককে সঙ্গে করেই ও চলে আসে। ইমরান চাচাদের বাড়ির কাছে এসেই ও খুব ভালো করেই বুঝতে পারে বোন খুব রেগে গেছে। আর পূজা বেশ ভালো করেই জানে রেগে গেলে মেয়েটার মাথার একদম ঠিক থাকে না। হ্যাঁ, আমি কি করতে যাচ্ছিলিটা কি তুই? ওদের ব্যাপার ওদের বুঝতে দে, তুই কেন এসবের মধ্যে থাকতে যাস? কিন্তু দিদি ভাই তুই বল, কি দোষ করেছে মালতী? দেখ দেখ কি করুণ মুখে আমার দিকে তাকিয়ে আছে দেখ। ঠিক সেই সময়েই ছোট ছোট পায়ে একটু খোঁড়াতে খোঁড়াতে রুক্মিণীর গা ঘেঁষে এসে দাঁড়ায় মালতী। লেজটা ফুলিয়ে আদুরে আদুরে গলায় ডেকে ওঠে, আহারে কিছু হবে না রে তোর মালতী, আমি ঠিক শাহরুখের সঙ্গে তোকে মিলিয়ে দেব, দেখিস। কথাটা শুনেই ইমোশনাল হয়ে পড়েছিল আমাদের শাহরুখ, অর্থাৎ হ্যান্ডসাম হলো শাহরুখ। নিজের চোখের সামনে নিজের প্রেমিকার উপর এই রকম হ্যারাসমেন্ট অনেকক্ষণ ধরে সহ্য করছিল, কিন্তু কী বা করবে? এতক্ষণে যেন স্বস্তির নিঃশ্বাস ফেলল। ওর দিকে কারো নজর নেই বুঝতে পেরেই এক লাফে পাঁচিল পেরিয়ে বাগানের দিকে অদৃশ্য হয়ে গেল শাহরুখ। এখন ও একটু একা থাকতে চায়। সবার সামনে জোয়ান ছেলের চোখে জল, এ তো মানায় না বলুন। শাহরুখ, এই শাহরুখ! পিছন পিছন দৌড় লাগালো শাহরুখের মা। তাদের দিকে না তাকিয়ে মালতীর মা অর্থাৎ বিজয়া কাকিমার দিকে তাকালো পূজা। তারপর বলল, আচ্ছা কাকিমা, তোমাদেরই বা কি আক্কেল? বিড়াল নিয়ে এত আদিক্ষেতা করার কি প্রয়োজন? আমার বোনটা নয় ছেলে মানুষ, তা বলে তোমরাও? মুখে আঁচল চাপা দিয়ে মালতীকে কোলে করে বিজয়া ঢুকে পড়ল ঘরের মধ্যে। মা হতে পারেনি বিজয়া, তাই বিড়াল কুকুরকে নিজের সন্তানের মতো পালন করে ও। ওর সন্তান দোষ করেছে, সত্যিই তো ওর লজ্জিত হওয়াটাই তো স্বাভাবিক। রুকু, চল বাড়ি চল। না, যাব না, আমি বাড়ি যাব না। কেন এলে তোমরা? তোমরা যদি না আসতে না, তাহলে আমি ওই সারার মাথা একেবারে ফাটিয়ে দিতাম। ওরা দুজন দুজনকে ভালোবাসে, ওরা যদি একসাথে থাকে কি হবে? ওরা ওরা বিড়াল বলে মানুষ নয়। উফ বাবা, না না না, ওরা বিড়াল, মানুষ নয়। ওরে মিনি, তুই কবে বড় হবি বলতো? যা বাবা, আমি তো যথেষ্ট বড় হয়ে গিয়েছি। আমার হাইট কত জানো? 5 ফুট 1 ইঞ্চি। হ্যাঁ, তুমি ওই লম্বাতেই বড় হয়েছ, আসলে তো এইটুকু ছোট্ট একটা মেয়ে। বলেই রূপক এসে ওর কানটা টেনে দিল আচ্ছা করে। উফ রূপক দা, লাগে না নাকি? উফ, ষাঁড়ের মতো চেঁচাচ্ছে দেখো না, আস্তে কথা বল। এই, তুমি আমাকে ষাঁড় বললে? স্ত্রীলিঙ্গ পুংলিঙ্গ পড়নি স্কুলে? পড়েছি গাধি, পড়েছি। তোকে ষাঁড় বলিনি, বলেছি ষাঁড়ের মতো। উনি এখন কথা ঘুরিয়ে দিচ্ছে। ষাঁড় বলিনি, ষাঁড়ের মতো। এই চুপ। এই পূজা, তুমি মন্দিরে যাবে? যাও, আমি বরং এই বাঁদরিটাকে বাড়ি দিয়ে আসি, না হলে ছাড়া পেয়ে আবার ওই বেড়ালগুলোর পিছনে দৌড়বে। এই চল চল চল, সাইকেলে ওঠ, ওঠ সাইকেলে। সাইকেল সাইকেল বা রূপকদার ভাঙা সাইকেল বা। ভাঙা সাইকেল? ভাঙাই তো। আয়, কোথায় ভাঙা? পুরো লড ছড়ে। দাঁড়া না, তোকে ফেলে দেবো, দাঁড়া। কোন রকমে ঘাটটা নেড়ে মন্দিরের দিকে এগিয়ে গেল পূজা। রূপকদার সঙ্গে কোনো রকমেই ফ্রি হতে পারে না পূজা। ওকে দেখলেই কেমন যেন অস্বস্তি হতে থাকে বুকের মধ্যে।
আসলে ছোটবেলা থেকেই রূপকদাকে খুব ভালো লাগে পূজার। ঠাড়ে ঠোড়ে ইঙ্গিতে অনেকবারই রূপকদাকে বোঝানোর চেষ্টা করেছে, কিন্তু কেন যে রূপকদা বোঝে না জানে না পূজা। বোঝে না নাকি বোঝার চেষ্টা করে না। দীর্ঘশ্বাস ফেলে মন্দিরের দিকে এগিয়ে গেল পূজা। মিনিকে সাইকেলে চাপিয়ে ওর বাড়ির দিকে এগিয়ে গেল রূপক। ও রূপকদা, রূপকদা একটা কথা বলবো? তা আমি যদি না বলি তাহলে তুই চুপ করে থাকবি? তুই তো বলবি, বলেই ফেল। সে তো বলবই। বলছিলাম তুমি আমাকে বড্ড ভালোবাসো, তাই না? সাইকেলটা ব্রেক করে দাঁড়িয়ে পড়ল রূপক। এই রে, তবে কি ধরে ফেলল মিনি? অনুভূতিগুলো কি আর লুকিয়ে রাখা যাচ্ছে না? ধরা পড়ে যাচ্ছে এই ছোট্ট মেয়েটার চোখে। গলাটা একটু পরিষ্কার করে নিয়ে রূপক বলল, কি সব বলছিস টুকু? আমি তো সেরম কিছু। আমি বুঝি গো, বুঝি। বুঝলে রূপকদা, তাই তো আমি শত বিপদে পড়লেই তুমি ঠিক পরিত্রাতা রূপে হাজির হয়ে যাও। স্বয়ং ভগবান কৃষ্ণ তোমাকে পাঠিয়েছেন আমার রক্ষাকর্তা হিসেবে। তাই আমিও ঠিক করেছি, এবারে ভাইফোঁটায় তোমাকে আমি ফোঁটা দেব। এবার সত্যি সত্যি কান্না পাচ্ছে রূপকের। হায় ভগবান, কি হবে? মেয়েটা এতটাই অবুঝ, কি করে বোঝাবে ও? ওর যে এই ভালোবাসা, কেয়ারিং সবটাই তো অন্য কারণে। ও যে মনে মনে বড্ড ভালোবাসে মিনিকে। ফর্সা গোল মুখে, টানা টানা দুটো চোখ। রোজ রাতে স্বপ্নে দেখে রূপক। গাল ফুলিয়ে বেনি দুলিয়ে মেয়েটা যখন গ্রামে গ্রামে দস্যিপনা করে বেড়ায়, ওকে নিজের করে ভালোবাসতে, আদর করতে বড্ড ইচ্ছে করে রূপকের। এ ভালোবাসার মধ্যে কোনো রকম কামনা নেই। এ তো অপার স্নেহ, নিঃস্বার্থ এক অনুভূতি। কোনো ভাই ফোঁটা টোটার দরকার নেই বাবা। আমি এমনিতেই সব সময় তোকে কেয়ার করব। বড্ড বেশি কথা বলিস জানিস। চুপ চুপ করে মুখে আঙুল দিয়ে বস দেখি। এই হাসবি না। তাড়াতাড়ি প্যাডেল করতে শুরু করলো রূপক। কিছু কিছু তো ভালোই বুঝতে পারে রুক্মিণী, তবে এখনই সবটা খোলসা করতে চায় না। মন্দিরের সামনে বেশ কয়েকটা গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখে বেশ অবাক হলো পূজা। আজকে বিশেষ কেউ পুজো দিতে এসেছে। আজ সকালেই পূজাকে কয়েকজনের দেখতে আসার কথা ছিল। তারা চলে যেতেই তড়ি ঘড়ি বাবা মন্দিরে চলে এসেছে। পুজোর ব্যাগটাও আনতে ভুলে গিয়েছে, তাই ব্যাগটা নিয়েই বেরিয়েছিল পূজা। রাস্তায় রিন্টুকে দেখে এদিকে চলে এসেছিল। এখন ব্যাগটা সঙ্গে করেই ও মন্দিরে পৌঁছে গেছে। কিন্তু এত ভিড় দেখে ও বেশ অবাক হয়ে গেল। কি যে ভালো লাগছে মা, আপনি আমাদের এই ছোট্ট মন্দিরে পায়ের ধুলো দিয়েছেন। এ কি বলছেন ঠাকুরমশাই? আপনাদের রাধা গোবিন্দর মহিমা তো আমাদের কলকাতা পর্যন্ত ছড়িয়ে পড়েছে। খুব ইচ্ছে ছিল দর্শন করার। আজকে দিনটাও ভালো, তাই ভাবলাম আজকেই পুজোটা দিয়ে আসি। কথা বলতে বলতেই মেয়েকে দেখতে পেলেন আচার্যবাবু। ওহো, মা এসেছিস? আয় আয়। আর দেখ না, এমন ভুলো মন হয়েছে। পিছন ঘুরে মেয়েটিকে দেখে চোখ দুটো জুড়িয়ে গেল রক্তিমা দেবীর। কোঁকড়া চুলের ফর্সা সুন্দর মেয়েটিকে দেখেই একেবারে মুগ্ধ হয়ে তার দিকেই চেয়ে রইলেন তিনি। এগিয়ে এসে পায়ে হাত দিয়ে প্রণাম করতে গেল পূজা। আরে আরে, কি করছো মা? মন্দিরে প্রণাম করতে নেই? মিষ্টি হেসে পূজার চিবুক ছুঁয়ে চুমু খেলেন রক্তিমা দেবী। আর মনে মনে ভাবলেন, আহা, এ যেন সাক্ষাৎ মা লক্ষ্মী। একে যদি একবার আমার বাড়িতে নিয়ে যেতে পারি, আমার বাড়ি একেবারে সুখ সমৃদ্ধিতে ভরে উঠবে। কি নাম মা তোমার? আমার নাম পূজা, পূজা আচার্য। তা পড়াশোনা করছো বুঝি? হ্যাঁ, আমি আসলে অ্যাকাউন্টেন্সি অনার্স নিয়ে গ্র্যাজুয়েশন করেছি। আর এখন আসলে সংসারে মাকে সাহায্য। সে কি ঠাকুরমশাই, মেয়েকে এত শিক্ষিত করে বাড়িতে বসিয়ে রেখেছেন? আসলে মা জননী, ওর খুব MBA করবার শখ,
কিন্তু বুঝতেই তো পারছেন আমার মতো মধ্যবিত্ত পরিবারে। ও কথা কেন বলছেন ঠাকুরমশাই? যদি ওর ভাগ্যে থাকে তাহলে এমবিও নিশ্চয়ই করবে। এখন না করতে পারে বিয়ের পর করবে। কিরে মা, সুযোগ পেলে পড়াশোনা করবি তো? বিয়ের কথা শুনেই সুন্দর মুখটায় যেন অন্ধকার ছেয়ে এলো। কি করে ভুলে যাবে ও রূপককে? জানে না পূজা, কিন্তু বাবা মায়ের অমতে যাবে সে সাহসও যে ওর নেই। মাঝে মাঝে ও ভাবে যদি বোনের মতো হতে পারত। কিছু না বলে শুধু হ্যাঁ সূচক ভঙ্গিতে মাথা নাড়ালো পূজা। তাহলে ঠাকুরমশাই আজ আসি। আপনার সঙ্গে তো সব কথাই হয়ে রইল। আপনি ভালো একটা জায়গা দেখুন, আমার ছেলে এসে ফাইনাল করে যাবে। সেখানেই নরনারায়ণ সেবার জন্য আমরা পাকাপাকি হলঘরের ব্যবস্থা করব। আশা করছি জন্মাষ্টমীর আগেই সবটা হয়ে যাবে। আবার আসবেন কিন্তু মা জননী। আপনাদের মতো মানুষরা আছে বলেই তো আমরা এখনো কিছু গরিবের মুখে খাবার তুলে দিতে পারি। সবই রাধা মাধবের ইচ্ছা ঠাকুরমশাই। তাহলে আজ আসি। ভালো থেকো পূজা মা। মন্দিরের সামনে দিয়ে ধুলো উড়িয়ে চলে গেল 3-3টে গাড়ি। কপালে হাত তুলে রাধা গোবিন্দের উদ্দেশ্যে প্রণাম করলেন আচার্যবাবু। অনেক দিন ধরেই নরনারায়ণ সেবার জন্য জায়গাটা ঠিক করে উঠতে পারছিলেন না। আশা করা যায় এবার কিছু একটা সুরাহা হবে। এভাবেই কেটে গেল বেশ কয়েকটা দিন। কিছুদিন আগেই শাহরুখ আর মালতীর বিয়ে হয়ে গেছে, রাধা মাধব মন্দিরে সম্পূর্ণ রুক্মিণীর উদ্যোগে। আসলে হঠাৎই মালতী সন্তান সম্ভবা হয়ে পড়লে শাহরুখের মা আর কোনো আপত্তি জানায়নি। তিনি তো খুব ভালো করেই জানেন এই সন্তানের বাবা আর কেউ নয় শাহরুখ। এইভাবে বউয়ের আঁচলের তলায় গিয়ে ঢুকবে শাহরুখ ভাবতেই পারেনি শাহরুখের মা। ছেলেটা যে এভাবে বদলা নেবে ভাবতেই পারেননি। হ্যালো রিক, কতদূর পৌঁছালি রে? উফ মা, বারবার ফোন করছো কেন? আমি বললাম তো পৌঁছে গিয়ে তোমায় জানিয়ে দেব। ডোন্ট ওয়ারি। আমার তো চিন্তা হয় নাকি? আচ্ছা, আমি কি ছোট বাচ্চা নাকি? আরে হিল্লি ডিল্লি করে বেড়াচ্ছি। কই, তখন তো আমার খোঁজ নাও না। তুমি আজকে হঠাৎ এত? চুপ কর, খোঁজ নিলেও দোষ, না নিলেও দোষ। কি জানি মা, আমার কিন্তু খুব সন্দেহ হচ্ছে। এই সামান্য একটা কাজ আমি লোক পাঠিয়েও তো করে দিতে পারতাম। শুধু শুধু নিজের কাজকর্ম ফেলে তোমার এই কাঙালি ভোজনের জায়গা দেখতে ছুটতে হচ্ছে আমায়। জাস্ট ডিসগাস্টিং। আমি চাইনি এই কাজটা অন্য কেউ করুক। আমার অনেক দিনের স্বপ্ন রিক, রাধা গোবিন্দর জন্য এই কাঙালি ভোজনের জায়গাটা তৈরি করে দেবার। আজ পূর্ণিমা, দিনটাও ভালো, তাই তোকে পাঠালাম। আমার মান রাখিস বাবা। আচার্য মশাইয়ের সঙ্গে ভালো করে কথা বলিস, মাথা গরম করিস না, ঠিক আছে? আরে ধুর ধুর, নেটওয়ার্ক পর্যন্ত নেই। ফোনটা কেটে দিয়েই বাঁকা হাসি ছড়িয়ে পড়ল রক্তিমা দেবীর মুখে। দিন দিন বড্ড কাঠখোট্টা হয়ে পড়ছে ছেলেটা। সমাজ সংসার কোনো কিছু নিয়েই তার মাথা ব্যথা নেই। বয়স তো থেমে নেই, ক্রমশ বাড়ছে। ছেলেকে নিয়ে দিন রাত চিন্তা করতে করতে মাঝে মাঝেই অসুস্থ হয়ে পড়েন রক্তিমা দেবী। ওনার কিছু হয়ে গেলে কে দেখবে ছেলেটাকে? সেদিনকে পূজাকে দেখেই বড্ড মনে ধরেছিল রক্তিমা দেবীর। সেই মতোই আচার্য বাবুর সঙ্গে কথাবার্তাও তিনি সামান্য এগিয়েছেন ফোনে। তাই বুদ্ধি করে আজকে ছেলের খাওয়া দাওয়ার ব্যবস্থা আচার্য বাবুর বাড়িতেই করেছেন তিনি। এই সুযোগে মেয়েটাকে একবার দেখে ছেলের মন যদি একটু গলে, নিজে থেকে রাজি হলে ভালো, না হলে ইমোশনাল ব্ল্যাকমেলিং তো রয়েছেই। এবার আর কোনো অজুহাতই তিনি শুনবেন না। ছেলেকে ছাদনা তলায় বসিয়ে তবে শান্তির নিঃশ্বাস ছাড়বেন। এই বিমল, ঠিকঠাক যাচ্ছ তো? সেরকম হলে দাঁড়িয়ে কাউকে একটা জিজ্ঞাসা করে নাও। এখানে তো নেটটাও ঠিকঠাক কাজ করছে না, গুগল ম্যাপটাও তো অন করলে কোনো কাজ হবে না। আসলে স্যার, আগের বার তো ম্যাডামকে আমি নিয়ে আসিনি, সেই জন্য না ঠিক বুঝতে পারছি না। স্যার, ওই যে কতগুলো বাচ্চা দেখতে পাচ্ছি, ওদেরকে জিজ্ঞেস করি। ঋগ্বেদকে গাড়িতে বসিয়ে বিমল এগিয়ে গেল সামনের গাছতলাটার দিকে।
স্যার, জিজ্ঞাসা করলাম, কিন্তু ওরা তো কোনো উত্তরও দিচ্ছে না। একটু বিরক্ত হলো ঋগ্বেদ, তারপর বলল, সত্যি তোমরা না এক একটা গুডস ফর নাথিং। বসো, আমি দেখছি। নিজের ব্লেজারটা একটু ঠিক করে নিয়ে গাড়ির দরজাটা খুলে বাইরে বেরোলো ঋগ্বেদ। বৃষ্টির আগের শীতল বাতাস ছুঁয়ে যাচ্ছে শরীর মন। অদ্ভুত এক গন্ধ নাকে এসে ঝাপটা মারল ঋগ্বেদের। মনটা নিমেষেই ভালো হয়ে গেল। হঠাৎ এরকম মনে হচ্ছে, হয়তো গ্রামের এই সুন্দর পরিবেশ, গম্ভীর রুক্ষ ঋগ্বেদের ঠোঁটেও এই পলিউশন ফ্রি গ্রাম্য পরিবেশ এক চিলতে স্বস্তির হাসি এনে দিল। নিজের স্বভাব বিরুদ্ধ কিছু একটা ঘটে যাচ্ছে নিজের সঙ্গে বুঝতে পেরেই আবার নিজেকে খোলসের মধ্যে ভরে ফেলল ঋক। তারপর জুতোয় মশ মশ আওয়াজ তুলে এগিয়ে গেল সামনের গাছতলাটার নিচে। গাছের সামনে গিয়ে ঋগ্বেদ দেখল কয়েকটা ছোট ছোট ছেলে মেয়ে দূরে দাঁড়িয়ে রয়েছে, আর তাদেরই মধ্যে অপেক্ষাকৃত আরেকটি বড় ছেলে গাছের মধ্যে মই লাগিয়ে নিচে দাঁড়িয়ে রয়েছে, মইটা শক্ত করে ধরে। গলাটা একটু পরিষ্কার করে নিয়ে ঋক বলল, এক্সকিউজ মি, আচ্ছা এখানে আচার্য বাবুর বাড়িটা কোন দিকটায় একটু বলতে পারবে? এখন পারবো না, এখানে ডিউটি আছে এখন। এখান থেকে গেলেই বস বকবে। বস? বস কোথায়? বস গাছে উঠেছে, পাখির বাচ্চা নামিয়ে আনতে গেছে। ঝড় বৃষ্টিতে ওদের বাসা ভেঙে যায় তো তাই। ছোট ছেলেটার কথা শুনে গাছের ওপর দিকে তাকালো ঋক। ফর্সা ছোট্ট ছোট্ট দুটো পা দেখতে পেল ও। হলুদ সালোয়ার পরা পা দুটোয় দুটো সরু নুপুর পরা। কিছুদিন আগেই হয়তো আলতা পড়েছিল মেয়েটা। এখন রংটা বেশ ফিকে হয়ে গেছে, কিন্তু তাও অদ্ভুত সুন্দর পায়ের গড়ন দেখেই কিরকম যেন মুগ্ধ হয়ে গিয়েছিল ঋক। হাঁ করে ওই পায়ের দিকেই তাকিয়েছিল ও। রিন্টু একবার গাছের দিকে আর একবার লোকটার দিকে তাকালো, তারপর একটু সিরিয়াস সিরিয়াস গলায় বলল, কি হলো, কি হাঁ করে দেখছেন? বললাম না এখানে এখন ডিউটি করছি, আপনাকে বাড়ি দেখাতে পারবো না। যত সব জোকার, কোথা থেকে এসেছে কে জানে। গলায় আবার লেজ ঝুলছে। হেই ইউ, তোমার সাহস তো কম নয়, দাঁড়াও দেখাচ্ছি মজা। কথাটা বলেই হাতা গুটিয়ে এগিয়ে যায় ঋক, আর ওকে এইভাবে এগিয়ে আসতে দেখে ভয় পেয়ে মই ফেলে দৌড় দেয় রিন্টু। ওরে বাবারে, আমি পালাই। রিন্টু চলে যেতেই মইটা দুলে উঠল, আর গাছের মধ্যে থেকে ভেসে এলো মিষ্টি কিন্তু তীক্ষ্ণ একটা কণ্ঠস্বর। এই এই রিন্টুর বাচ্চা, কার সঙ্গে বসে বসে বকবক করছিস? হ্যাঁ, মুইটা তো দুলছে, ধর ভালো করে। আমি যদি গাছ থেকে পড়েছি আমার কোমর তো ভাঙবেই, তোর ঠ্যাংটাও আমি খোঁড়া করে দেবো বলে দিলাম। হোয়াট? একটু জোরেই চিৎকার করে উঠেছিল ঋক, আর গলার আওয়াজটা শুনেই পিছন ফিরে তাকাতে গিয়ে পাটা পিছলে গেল রুক্মিণীর। মইটা দুলে উঠল, সোজাসুজি হেলে রাস্তায় পড়ে যেতে থাকলো। মেয়েটা পড়ে যাচ্ছে বুঝতে পেরেই ওকে ধরার জন্য এগিয়ে গেল ঋগ্বেদ। ওরে বাবা রে, গেলাম রে, আমার চোখ কোমরটা বন্ধ গেল করে রে। একেবারে ঋগ্বেদের ঘাড়ের উপর এসে পড়ল রুক্মিণী, আর রুক্মিণীকে নিয়ে সোজাসুজি একেবারে মাটিতে গড়িয়ে পড়ল ঋগ্বেদ। পড়ে যেতে যেতে চোখ দুটো চেপে বন্ধ করে ফেলেছিল রুক্মিণী। পড়ে যাওয়ার পরও শরীরে কোথাও ব্যথা করছে না দেখে ও ভাবল ও বোধহয় পড়ে যেতে যেতে মরেই গেছে, তাই কোনো যন্ত্রণা আর ফিল করতেই পারছে না। চোখ দুটো একই রকম ভাবে বন্ধ করে ও শুয়ে রইল। এদিকে ঋগ্বেদের অবস্থা তো একেবারেই খারাপ, পড়ে গিয়ে কোমরে তো লেগেইছে, তার সঙ্গে এই রকম একটা কম বয়সী মেয়ে ওর উপরে পড়ে আছে, এখনো ওঠার নাম গন্ধও করছে না। আচ্ছা, অজ্ঞান হয়ে গেল নাকি? এই যে ম্যাডাম, আরে ম্যাডাম শুনতে পাচ্ছেন? আরে উঠুন ম্যাডাম। গলার আওয়াজটা শুনেই তাড়াতাড়ি চোখ দুটো খুলে ফেলল রুক্মিণী, আর তারপর বেশ চিৎকার করে বলে উঠল, এই কে আপনি?
আরে বাবা, আমি কে পরে শুনবেন। আরে আগে আমার ঘাড়ের উপর থেকে উঠুন। উফ, কি ভারী, কোমরে তো যন্ত্রণা ধরে গেল। নিজের অবস্থান বুঝতে পেরেই তাড়াতাড়ি উঠে দাঁড়িয়ে পড়ল রুক্মিণী। তারপর গা হাত পা ঝেড়ে নিয়ে ঋগ্বেদকে ভালো করে দেখে একেবারে হাসিতে ফেটে পড়ল। কোমরটা ধরে কোনো রকম উঠে দাঁড়িয়েছে ঋগ্বেদ, কিন্তু সামনে দাঁড়িয়ে থাকা এইভাবে একটা মেয়েকে হাসতে দেখে অবাক হয়ে ওর দিকেই তাকিয়ে রইল। বর্ষাকাল, আকাশে মেঘের ঘনঘটা, রোদের চিহ্ন মাত্র নেই। তাও রোদ চশমা আর স্যুট বুট পরে এইভাবে একটা লোককে ওর দিকে অবাক চোখে তাকিয়ে থাকতে দেখে পেটের মধ্যে সুরসুরি দিয়ে হাসিটা যেন আরো একটু গুলিয়ে এলো রুক্মিণীর। এই স্টুপিড, আমাকে দেখে হাসছো কেন? এই বর্ষাকালে আকাশে একটু রোদ নেই আর আপনি আপনি চশমা পরে ঘুরছেন। এই আপনি কি অন্ধ নাকি? আরে অদ্ভুত মহিলা তো, পড়ে যাচ্ছিলেন, বাঁচালাম তাও। এই এই, আপনি আমাকে মহিলা বললেন কেন? কেন, আপনি কি পুরুষ? আপনাকে পুরুষ বললে খুশি হতেন? মোটেও নয়, আমি মহিলা নই, আমি মেয়ে। হ্যাঁ ঠিকই তো, আপনি মহিলা নন, আপনি একটা ধিঙ্গি মেয়ে, আর আপনি একটা ঝগড়ুটে অসভ্য অভদ্র গাইয়া। হেই হেই, আপনি কাকে গাইয়া বলছেন? হ্যাঁ, আমাদের গ্রামে এসে আমাকেই চোখ রাঙাচ্ছেন? সাহস তো কম নয়। দিনের বেলা না চোখের তারা দেখিয়ে দেব, কানা জোকার একটা। হঠাৎ করেই ফোনটা বেজে উঠল ঋগ্বেদের। তড়ি ঘড়ি ফোনটা ধরার জন্য পকেটে হাত দিল ঋগ্বেদ, আর সেই সুযোগেই সঙ্গী সাথীর সঙ্গে মই বগল দাবা করে রুক্মিণী দিল পগার পার। ওকে পালিয়ে যেতে দেখে আর কিছু বলতে পারল না ঋগ্বেদ। ফোনটা কানে নিয়ে হ্যালোর বদলে ও বলে ফেলল, স্টুপিড গাইয়া মেয়ে একটা। হ্যালো রিক, কে স্টুপিড রে? কে আবার মা? যে গ্রামে পাঠিয়েছো সেই গ্রামের লোকজন। নেটওয়ার্ক ছিল না, তোমাকে কল করতে পারছিলাম না। ঠিকানাটা একবার আমায় ক্লিয়ারলি একটু টেক্সট করে দেবে কি? গ্রামে ঢুকেই নিশ্চয়ই কোনো গন্ডগোলে পড়েছে রিক। মাথা গরম ছেলেটাকে যে কি করে সামলাবে বুঝতে পারেন না রক্তিমা দেবী। একটি ছেলে আসবে সাইকেল করে, তুই যেখানে আছিস সেখানেই দাঁড়া, গ্রামে ঢোকার তো একটাই পথ। কথা শেষ হওয়ার আগেই উল্টো দিকে সাইকেলের বেল শুনে তাকালো ঋগ্বেদ। ফর্সা লম্বা একটা ছেলে সাইকেল নিয়ে ওর কাছে এসে দাঁড়ালো। তারপর বলল, নমস্কার, আমি রূপক। আমাকে আচার্যবাবু পাঠালেন। আপনি ঋগ্বেদ? আমি ঋগ্বেদ। আচ্ছা, আপনি তাহলে গাড়িতে করে আসুন, আমি সাইকেল নিয়ে আপনাকে পথ দেখাচ্ছি। ওকে। গাড়ি চলল আচার্যবাবুর বাড়ির উদ্দেশ্যে। আচার্যবাবুর বাড়িতে পৌঁছেই বুঝতে পারল ঋগ্বেদ ডাল মে কুছ কালা হ্যায়। হ্যাঁ, হতে পারে ও বেশ পপুলার একজন বিজনেসম্যান, কিন্তু এই গ্রামে গঞ্জে একদম অচেনা অজানা কারোর বাড়িতে এতটা যত্ন আতিথেয়তা এক্সপেক্ট করেনি ও। ভীষণ অস্বস্তি হচ্ছে। সবাই যেন কিরকম অদ্ভুতভাবে ওর দিকে তাকিয়ে রয়েছে। সবার চোখে মুখে একটা অন্যরকম অনুভূতি, যেন এই বাড়ি শুদ্ধ লোকের একটাই উদ্দেশ্য, যেন তেন প্রকারে ওকে খুশি করা। বাড়িটা খুব বড় না হলেও ছোটও নয়। মাথার উপর একটা ফ্যান ঘুরছে, আবার ঠিক উল্টো দিকেই ওর মুখোমুখি একটা টেবিল ফ্যানেরও ব্যবস্থা। জল খাবারের বহর দেখে তো আশ্চর্য হয়ে গেল ঋগ্বেদ। একই এসব কি? দেখুন, আমি কিন্তু এসব খেতে পারবো না আচার্যবাবু। আপনি দয়া করে আমাকে ওই যেখানে হল রুমটা তৈরি হবে সেটা একটু দেখিয়ে দিন। আমার তাড়া আছে, বাড়ি ফিরতে হবে। সে কি, তা বললে কি হয় বাবা? এ তো সামান্য একটু জল খাবার। দুপুরবেলা মাছ মাংস সহযোগে একেবারে পঞ্চব্যঞ্জন প্রস্তুত করাচ্ছি তোমার জন্য। আচার্যবাবুর কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই হাতে চায়ের ট্রে নিয়ে ওই 26-27 বছর বয়সী একটি মেয়েকে শাড়ি পরে ঘরে ঢুকতে দেখেই মনে মনে এতক্ষণ ধরে কষে চলা ক্যালকুলেশনটা চটপট মিলে গেল ঋগ্বেদের।
তাহলে কি মা এখানে ওকে পাত্রী দেখতে পাঠিয়েছে? দুটো কিছু মুখে না দিলে বাড়ি থেকে বিদায় জানাতে পারবো না আমরা। এইখানে চায়ের কাপটা রাখো মা। বাবা, এই হচ্ছে আমার মেয়ে পূজা। তুমি নিশ্চয়ই মায়ের কাছে শুনেছ আমার মেয়ে অ্যাকাউন্টেন্সি অনার্স করার পরে এমকম করেছে। হ্যাঁ বাবা, আর এইসব দেখছো সিঙ্গারা, জিলিপি, এগুলো সব আমার পূজা নিজের হাতে বানিয়েছে। ওই যে দেখছো বিছানার চাদরে ফুল কাটা নকশা, ওসব আমার মেয়েরই শখ। দেখুন, আপনারা বোধহয় একটু ভুল করছেন। আমি আসলে না না বাবা, ভুল বোঝাবুঝির কি আছে? তোমরা এখনকার ছেলে মেয়ে, এইরকমভাবে পাত্র পাত্রী দেখা ওসব তো আগেকার দিনে হতো। তোমরা বরং একটা কাজ করো, নিজেরা যদি একটু কথা বলতে চাও। মা পূজা, যাও তো মা, ঋগ্বেদকে নিয়ে আমাদের পেছনের বাগানের দিকটা থেকে একটু ঘুরিয়ে নিয়ে এসো ওকে। লজ্জায় মাটিতে মিশে যেতে ইচ্ছা করছে ঋগ্বেদের। এ কি করলো ওর মা? এইভাবে ওকে এরকম একটা অকওয়ার্ড সিচুয়েশনে না ফেললেই কি হচ্ছিল না? ভ্যাবাচাকা খেয়ে চুপচাপ দাঁড়িয়ে রইল ঋগ্বেদ। অন্য কোথাও হলে এতক্ষণ নিজের স্বরূপ দেখিয়ে দিত, কিন্তু যেখানে ওর মা নিজে জড়িত সেখানে কি বা করতে পারবে ও? এই এত শত খাবার দাবারের মাঝখানে এইরকম অস্বস্তিকর কথাবার্তা এড়াতে বাগানে ঘুরতে যাওয়াটা অনেক বেশি কমফর্টেবল বলে মনে হলো ঋগ্বেদের। বাগানে এসে মাথা নিচু করে ঋগ্বেদের মুখোমুখি দাঁড়িয়ে রইল পূজা। অনেক কিছু বলতে ইচ্ছে করছে, অনেক কিছু জানাতেও ইচ্ছা করছে, কিন্তু কি করে পারবে ও? পূজা, আই থিঙ্ক আপনার নাম পূজা, তাই তো? মুখে জবাব না দিয়ে শুধুমাত্র মাথাটা নাড়ালো পূজা। কীরকম অকওয়ার্ড সিচুয়েশন বলুন? প্লিজ, আপনি কিছু মনে করবেন না। আসলে আমি তো একদমই জানতাম না আমার মা এইসবের জন্য এখানে পাঠিয়েছেন। প্লিজ ডোন্ট মাইন্ড। হ্যাঁ, সরাসরি চোখ তুলে তাকালো ঋগ্বেদের দিকে। মানুষটা যথেষ্ট হ্যান্ডসাম, সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ না হলেও বেশ পপুলার ভদ্রলোক। এরকম একটা মানুষকে কার না ভালো লাগে? কিন্তু পূজার মনে তো সেই ছোট্ট থেকে বাসা বেঁধে আছে রূপক। কি করে সেই স্থান থেকে সরে আসবে ও? আপনি জানতেন না এখানে আপনার আর আমার, মানে আমি বলতে চাইছিলাম। বিশ্বাস করুন, আমি এসবের কিছুই জানতাম না। আমি তো এখানে এনিওয়ে, দেখুন, পরিষ্কার কথা পরিষ্কারভাবে বলতে আমি পছন্দ করি। আমি বিয়ে থাওয়ার ব্যাপারে একটুও ইন্টারেস্টেড নই, তাই প্লিজ কিছু মনে করবেন না। আমার পক্ষে আপনাকে ব্যথায় মুখটা কুঁচকে গেল ঋগ্বেদের। একটা ছোট্ট পেয়ারা গাছের মাথা থেকে সরাসরি এসে পড়েছে ঋগ্বেদের মাথায়, আর সেটাকে ছুঁড়েছে খুব ভালো করে দেখতে পেয়েছে পূজা। রুকু, কি করছিসটা? কি নেমে আয় গাছ থেকে। পাত্রপক্ষ দেখতে এলেই রুকুকে বাড়ির মধ্যে লুকিয়ে থাকতে হয়, কিন্তু রুক্মিণী তো রুক্মিণী। ভেবেছিল বেশ কিছুক্ষণ রাস্তায় ঘোরাঘুরি করে শেষ পর্যন্ত ঠিক করে ফেলেছিল যে নিজেদের বাগানের গাছের উপর বসে বসেই সময় কাটিয়ে দেবে। ও জানতো দিদিকে যারাই দেখতে আসে তাদেরকেই বাবা কোনো একটা ছুতো করে এই বাগানে একবার পাঠিয়ে দেয়, আর তাই দিদি আর হবু জামাইবাবু যখন বাগানে গল্প করতে আসবে তখনই ভালো করে জামাইবাবুর সঙ্গে পরিচয় করে নিতে পারবে। কিন্তু ও যখনই দেখলো এ তো সেই অসভ্য জোকারটা, নিজেকে আর কন্ট্রোল করতে পারেনি। তার ওপর কি নির্দ্বিধায় ছেলেটা দিদিভাইকে ওইভাবে কথাগুলো বলছিল। হাতের কাছে পেয়ারাটা ছিল, ওটাই নির্ভুল নিশানায় ছুঁড়েছে ও। কি হলো? তোকে বললাম না গাছ থেকে নেমে আসতে? না, আমি নামবো না। নামলেই তো তুই আমায় মারবি। নামবি না মাকে ডাকবো? ডাক কাকিমাকে, তাও আমি বলবো। বেশ করেছি। ও আমার দিদিকে রিজেক্ট করবে কেন? ও কোথাকার রাজপুত্তর? হ্যাঁ, ওই তো জোকারের মতো দেখতে, তাও আবার গরমে স্যুট প্যান্ট পরে ঘুরছে, গলায় আবার লেজ। দাঁতে দাঁত চেপে কথাগুলো সহ্য করে যাচ্ছে ঋগ্বেদ। ওর মতো একজন মানুষের মুখের সামনে দাঁড়িয়ে কেউ যে এই ধরনের কথা বলতে পারে স্বপ্নেও চিন্তা করতে পারে না ও। একটুও ভয় নেই,
নির্দ্বিধায় যা মুখে আসছে তাই বলে যাচ্ছে। শুধুমাত্র ওর দিদিটাকে বেশ ভদ্র মনে হচ্ছে, তাই জন্য চুপ করে আছে ও। না হলে এতক্ষণ কানের গোড়ায় ঠাঁটিয়ে দুটো চড় মারত। এই যে হাঁ করে তাকিয়ে কি ভাবছেন? সামনে পেলেই দুটো চর কষাতেন, তাই তো? সামনে পেলে তো আমি গাছ থেকে নামবই না। নামবে না আমি গাছে উঠবো? হ্যাঁ হ্যাঁ দিদিভাই, উঠে আয় তো দেখি। শাড়ি পরে তুই কি করে গাছে উঠতে পারিস দেখিয়ে দে, চলে আয়। রুকু। দিদিভাই খুব রেগে গেছে দেখে ভয় ভয়ে দুবার ঢোক গিলল রুকু। তারপর ধীরে ধীরে গাছ থেকে নেমে এলো। এদিকে আয়, এদিকে আয়। ক্ষমা চা, ক্ষমা চা ঋগ্বেদ বাবুর কাছে। ক্ষমা? তাও আবার এই জোকারটার কাছে? ইম্পসিবল। ভারী অসভ্য মেয়ে তো তুমি। নিজে অন্যায় করে নিজেই চোখ রাঙাচ্ছ। ভারী অসভ্য লোক তো তুমি। বিয়ের জন্য পাত্রী দেখতে এসে পাত্রীকে অপমান করছো। এই 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 দেখো, আমি কিন্তু এসব জানতাম না। আমার মা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনার মা, উনি মা জগদ্ধাত্রী, খুব ভালো মানুষ। আর আপনি একটা। ছি 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 ছি, দেখেছো? ঠিক এখানে ঘাপটি মেরে বসে আছে, নির্লজ্জ মেয়ে একটা। এই মরেছে দিভাই, পালালাম। দাঁড়া দাঁড়া, কোথায় পালাচ্ছিস? পিছনে কাকিমার গলার আওয়াজ পেয়েই এক দৌড়ে বাগানের ছোট্ট পাঁচিলটা টপকে বাইরের মাঠের রাস্তায় হাওয়া হয়ে গেল রুক্মিণী। ওকে এইভাবে পালাতে দেখে অবাক হয়ে সেদিকেই তাকিয়ে রইল ঋগ্বেদ। এতদিন ঋগ্বেদ জানতো যে আলোর গতিবেগই সব থেকে দ্রুত, কিন্তু আজকে রুক্মিণীকে দেখে ওর সেই ভুল একেবারে ভেঙে গেল। তুমি কিছু মনে করো না বাবা, আমার এই মেয়েটাকে নিয়ে আমি জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছি। নিজের মায়ের বয়সের এক মহিলাকে এইভাবে ওর কাছে হাত জোড় করতে দেখে খুব খারাপ লাগলো ঋগ্বেদের। এই কি আপনি হাত জোড় করছেন? ঠিক আছে, কোনো ব্যাপার নয়। বলছিলাম আন্টি, পূজার সঙ্গে আমার কথা হয়ে গেছে। আপনি প্লিজ আঙ্কেলকে একটু বলুন আমাদের ওই প্লেসটা একটু দেখিয়ে দিতে। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, তুমি এসো, আমি ওনাকে বলছি। ঋগ্বেদ কিছুই মুখে দেয়নি, শুধুমাত্র এক গ্লাস জল। তারপরেই আচার্য বাবুকে সঙ্গে করে নিয়ে বেরিয়ে গেছে নতুন প্রজেক্টের জমি ফাইনাল করতে। এই যে ঋগ্বেদ এইভাবে চলে গেল, এর পুরোপুরি দায় শেষ পর্যন্ত এসে পড়ল রুক্মিণীর ঘাড়ে। আর তাই কাকা আর কাকিমার সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে সব অভিযোগ চুপচাপ শুনতে থাকলো রুক্মিণী। বল বল, কেন গাছ থেকে পেয়ারা ছুঁড়েছিলিস? বল। মা ছেড়ে দাও ওকে, আর কিছু বলতে হবে না। ছেলে মানুষ, একটু ভুল করে ফেলেছে। বাড়িতে আসা অতিথিকে পেয়ারা ছুঁড়ে মারছে, এটাকে তুই ছেলে মানুষই বলিস? ওর বয়স কি কম হলো? বল। ওরে, এই বয়সে আমার মেয়ে হয়ে গিয়েছিল রে। তো আমার বিয়ে হলে আমারও মেয়ে হয়ে যেত। কি কি বললি তুই? সংসারে একটা কাজ করিস না, কাকা কাকিমার বসে বসে অন্ন ধ্বংস করছিস, আবার পাকা পাকা কথা। কাকিমা, আমি অনেকদিন আগেই পেকে গেছি, তোমরা যদি এখন বুঝতে না পারো। দেখেছো দেখেছো তোমার ভাইজির কথা? আমি কিন্তু বলে রাখছি, শোনো, ও কিন্তু তোমার একদম হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে। আরে সেটাই তো স্বাভাবিক, কাকুর হাত কত ছোট, আর আমি অনেক লম্বা। কাকুর ছোট্ট হাতে আমি ধরবো কি করে? যুক্তি, ঠিক ঠিক। পূজা আর কাকাকে হাসতে দেখেই একটু সাহস পেল রুক্মিণী, তাই গলা তুলে ও বলল, ও কাকা শোনো না, তোমাকে না দিদিভাইয়ের জন্য ছেলে দেখতে হবে না। তুমি জানো তো ওই ছেলেটা না আমার দিদিকে রিজেক্ট করছিল, তাই তো আমি শুনতে পেয়ে একেবারে পেয়ারা মেরে ভাগিয়ে দিয়েছি। দেখেছো সাহস? তা কি বলতে চাইছিস তুই? বিয়ে না দিয়ে ঘরে বসিয়ে রেখে দেবো? কেন বসিয়ে রাখবে কেন? দিদিভাইয়ের জন্য আমি বেস্ট পাত্র দেখেছি, বেস্ট। তুই পাত্র দেখেছিস? তা কে শুনি? এই দিদিভাই, বল না, যার ছবি সবসময় ফোনে দেখিস, যাকে স্বপ্নে দেখে মাঝে মাঝে হেসে উঠিস। বল বল বল, তার নামটা বল বল বল। আমি আবার কাকে স্বপ্নে দেখি? আরে দেবদার কথা বল। দেবদা? সেটা আবার কে? মা, দেব 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 আরে বাবা, দেব ফিল্ম স্টারের কথা বলছে বোন। আরে বাবা, তবে রে হারামজাদি, কি হলো?
এই ভর সন্ধ্যাবেলা তুই কোথায় যাচ্ছিস? রুকু, এই রুকু, দাঁড়া। এক ছুটে মন্দিরে চলে এসেছে রুকু। বাড়ি থেকে মন্দিরের দূরত্ব নেহাতি কম নয়, প্রায় হেঁটে 8-10 মিনিট। কিন্তু আমাদের রুকু 3-4 মিনিটেই দৌড়ে পৌঁছে গিয়েছে মন্দিরে। বিকেলবেলা এক দফা বৃষ্টি হয়ে গেছে, তাই এখন পূর্ণিমার চাঁদটা বেশ ঝলমল করছে আকাশে। মন্দির চত্বরটাও একেবারে আলোয় আলোকিত হয়ে রয়েছে। মন্দিরের ভিতরে চোখ যেতেই মুখে একটা চওড়া হাসি ফুটল রুক্মিণীর। পায়ে পায়ে ও এগিয়ে গেল মন্দিরের উঠোনটায়। রূপকদা, ছবি আঁকছ? প্রিয় মানুষের চোখ দুটো আঁকার খাতায় ফুটিয়ে তুলছিল রূপক। খুব ইচ্ছা মিষ্টি মতন একটা ছবি আঁকে ওর মনের মানুষের, কিন্তু কিছুতেই মনের মতো হয় না। যতবারই আঁকে ততবারই মুছে ফেলে। ও ও তুই? কথাটা কোনো রকমে বলেই আঁকার খাতাটা ব্যাগে ভরে ফেলল রূপক। চাপ বাবা, আমাকে দেখে ভূত দেখলে নাকি? খাতাটা ব্যাগে ভরে ফেললে কেন? দেখা দেখা কি আঁকছো দেখা। কিচ্ছু আঁকিনি। তুই কি করছিস এই ভর সন্ধ্যেবেলায়, তাও আবার এখানে? উফ, তোমাদের জ্বালায় না কোথাও একটু শান্তিতে বসা যাবে না। সকালবেলা বেরোলে বলবে সকাল সকাল ঘুরছিস কেন রুকু, দুপুর বেলায় বেরোলে বলবে ভর দুপুরে ঘরে না থেকে চোর কি করে বেরোচ্ছিস রুকু, বিকেল বেলায় বেরোলে বলবে বিকেল বিকেল পাড়া বেড়াতে বেরোলি কেন, আবার সন্ধ্যাবেলায় বেরোলে বলবে ভর সন্ধ্যাবেলায় ঘুরছিস কেন। আচ্ছা, এই ছোট্ট প্রাণটার প্রতি কি তোমাদের কোনো দয়া মায়া হয় না গো? বুড়ি একটা, কি ব্যাপার আজকে হঠাৎ মন মরা মনে হচ্ছে? সকাল থেকে ঘটে যাওয়া সমস্ত ঘটনা এক নিঃশ্বাসে বলে গেল রুক্মিণী। ও বাবা, হাঁপিয়ে গেলাম। তা শুনলে তো সবটা, এবার বলো আমার কি দোষ? না না, তোমার কখনো কিছু দোষ থাকতে পারে? নাও চলো, অনেক হয়েছে, এবার বাড়ি যাই। ধুর, আমি বাড়ি যাবো না। এই রূপকদা, দেখো কি সুন্দর পূর্ণিমার চাঁদ। চলো না গো, ওই রাধাচূড়া কৃষ্ণচূড়ার গাছের নিচে ঠাকুরের কাছে প্রার্থনা করি। চলো না, আজ তো পূর্ণিমা, যা চাইবো তাই পাবো। চলো না। তুই, আমারও সব বিশ্বাস হয় না। প্লিজ চলো না, আমার জন্য চলো। উফ, তোর না সত্যি বাবা, চ। সত্যি মেয়েটা কতটা সহজ সরল, অথচ সবাই ওকে একটু দুষ্টুমি করে বলে কি বকাটাই না দেয়। মেয়েটা যেন সব সময় হাসি খুশি থাকে, এরকমই প্রার্থনা করে রূপক। পূর্ণিমার চাঁদের আলোয় পাশাপাশি দাঁড়ালো রূপক আর রুক্মিণী। হাত জোর করে রাধা মাধবের দিকে তাকিয়ে প্রার্থনা করলো দুজন। হাত জোর করে বিড়বিড় করে প্রথমে বলল রুক্মিণী, ঠাকুর, আমার দিদি যা চায় তাই যেন পায়, ওর যেন একটা সোনার টুকরো বড় হয় ঠাকুর। রুকুর মুখের দিকে তাকিয়ে মনে মনে বলে ফেলল রূপক, হে রাধা গোবিন্দ, আমার মিনি যা চায় ওকে তাই দিও। অলক্ষে হাসলেন রাধা গোবিন্দ। আমরা মনে মনে যাই চাই না কেন, ভাগ্যবিধাতা প্রত্যেকের ভাগ্যে যতটুকু লিখেছেন ততটুকুই তো পাবো, তাই না? সবটাই তো ভগবানের পূর্ব পরিকল্পিত। এখন শুধু সময়ের অপেক্ষা। দেখা যাক ভালোবাসার মানুষ তার ভালো লাগার মানুষকে পায়, নাকি রাধা গোবিন্দর অন্যরকম কিছু ইচ্ছা রয়েছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আজকের গল্প একটি ভালোবাসার উপাখ্যান প্রথম পর্ব আজ এই পর্যন্তই। যেতে যেতে যে কথাগুলো প্রতিদিন আমি বলে চলে যাই, আজও তার অন্যথা হয় কি করে? মনে আছে তো বন্ধুরা? যদি গল্পটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক আর একটা কমেন্ট করতেই হবে। আর যদি এই চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না, আর সঙ্গে নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও।
এই কদিনে তোমরা তো জেনেই গেছো, ভালোবাসার মরশুম এখন থেকে ওয়েবসাইটেও অ্যাভেলেবেল www.bhalobasharmorsum.com। এই আমাদের ওয়েবসাইট লিংক, যা আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। সঙ্গে রইল ভালোবাসার মরশুমের ফেসবুক পেজের লিংকটাও, সম্ভব হলে সেখানেও ফলো করে দিও। চলো চলো আর কথা না বাড়িয়ে চলে আসি গত পর্বে যে 10 জন সঠিক উত্তর দিয়েছিলে তাদের নাম ঘোষণায়। তারা হলে মুন্না সামন্ত, কোনার ওজারিও, সোমা সামন্ত, রিমা দে, অঞ্জলি গারু, এশিকা, মঞ্জিমা গায়েন, সৃজা সরকার, রিয়া দাস, লিপিকা মণ্ডল, সৌমদীপ, তাপস প্রামাণিক, মোহিনী ভট্টাচার্য, তুহিন ঘোষ, সঞ্চারী নায়েক এবং শ্রীকান্ত ঘড়ুই। এবার চলে আসি আজকের পর্বের প্রশ্নে। আচ্ছা, তোমাদের নিশ্চয়ই মনে আছে যে আজকের গল্পে কিন্তু দুটো বেড়ালেরও প্রেম কাহিনী ছিল। মনে পড়ে বেড়াল দুটোর কি নাম ছিল? যদি জানা থাকে সঠিক উত্তর, তাহলে চটপট কমেন্ট বক্সে 2 বেড়ালের নাম টাইপ করে ফেলো। প্রতি পর্বের মতো আগামী পর্বেও প্রথম 10 জন সঠিক উত্তরদাতার নাম ঘোষণা করব আমি। আজ তবে এটুকুই। কথা হচ্ছে আগামী শুক্রবার রাত্রি ঠিক 8টায় এবং মঙ্গলবার দুপুর ঠিক 3:30। তাহলে আজ চলি। ভালো থেকো সবাই, ভালোবাসার মরশুমের সঙ্গে থেকো।